লেখিকা রিমা বিশ্বাসের চিত্র। পাশের ঘরের ফিসফিসগুলো হাওয়ার স্রোতে ভর করে ছুটে আসছে এ ঘরে। ফাল্গুনী ক্লান্ত, চোখ দুটো জ্বালা জ্বালা করছে, মাথাটা রীতিমতো ভার। ফিসফিস শব্দগুলো স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে ক্রমশ। বাবা মায়ের মিলিত আক্ষেপ, মানুষ যে রূপটাই দেখে গো। আর কি করবে কপাল, নইলে সুন্দর একটা মুখ নিয়েই জন্মাতো। দীর্ঘশ্বাস ফেলে বলছেন বাবা। গুণের যেন কদরই নেই। আজকের দিনে অমন বাধ্যের এত শান্ত ধীর মেয়ে কেউ পাবে? এটা মায়ের গলা। আমি বলি, বিয়ের দরকার কি? নিজে খুঁটে খাক না, একটা তো পেট। তোমরা কোন যুগে পড়ে রইলে? হ্যাঁ, যত সব। ফাল্গুনী মুচকি হাসল। এ কথা আম্মা প্রথম থেকেই বলে আসছে। সত্যিই তো, এখন কি অরক্ষণীয়া বলে কিছু আছে? আগে মেয়ের বিয়ে না দিলে সমাজচ্যুত হতে হতো, এর পিছনেও ইতিহাস আছে। দেশে বিদেশি আক্রমণের আগে পর্যন্ত মেয়েরা এদেশে স্বাধীন ছিল। এদেশে স্বয়ংবর সভার মাধ্যমে নিজের জীবনসঙ্গী নির্বাচন করার মেয়েদের পূর্ণ অধিকার যেমন ছিল, তেমন আবার এ বৈদিক যুগের মেয়েরা লেখাপড়া করার পূর্ণ সুযোগও পেয়েছে। গার্গী, মৈত্রী এসব বিদুষী নারীর যেমন উল্লেখ পাওয়া যায়, তেমন মহাভারতের চিত্রাঙ্গদাকে যুদ্ধ করতে দ্রৌপদীকে স্বাধীনভাবে জীবন নির্বাহ করারও দৃষ্টান্ত মেলে এদেশে। তবে এ যুগে এসে ফাল্গুনী কেন বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করবে? ফাল্গুনী রোজ নিজেকে প্রশ্ন করে। আম্মা সঙ্গ দেয়। রাতে বিছানায় শুয়ে থাকে যখন দুজন, রাতে আম্মা ফাল্গুনীর পাশেই শোয়ে। দক্ষিণ দিকের জানলাটা খুলে দিলে সজনে গাছটার পাতার ঝালর গলে জ্যোৎস্নায় এসে পড়ে বিছানায়। আম্মার রোগা ঝুলে যাওয়া চামড়ার সরু হাতটা দিয়ে হাত বোলায় ফাল্গুনীর মাথায়। বলে, ওই চাঁদ দেখে তোর কি মনে হয় বুড়ি? ফাল্গুনী বলে, উপগ্রহ? তা তো বইয়ের ভাষা, দেখে কিছু মনে হয় না, কবিরা যেমন বলে। চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে ফাল্গুনী বলেছে, না। কিছুক্ষণ নীরবে নাতনির মাথায় হাত বুলিয়ে আম্মা বললেন, তোর মনে কি কোনো কষ্ট লুকিয়ে আছে বুড়ি? ফাল্গুনী চুপ করে রইল। এবার দীর্ঘশ্বাস ফেলল আম্মা। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটা ছেলে তোকে দেখে মুগ্ধ হতো, এতেই কি সুখ? না। তবে দুঃখ কিসের? তোমরা রোজ রোজ আমায় ওই নাটক করতে ডাকো কেন? তুই বারণ করবি? তুই রুখে দাঁড়ালে কার সাধ্য তোকে জোর করে? ফাল্গুনী চোখ বোঝে। জিদ ধরলে হয়তো কারো সাধ্য হবে না জোর করার। আম্মা যা বলছে তা করতে পারলে তো ভালোই হতো। কিন্তু চাকরি কি সোজা? একটা টেলিকলারের চাকরি পেয়েছিল ফাল্গুনী। ফোনে ক্লায়েন্ট জোগাড় করা, একটা প্রাইভেট ব্যাংক। সারাদিনে কটা ক্লায়েন্ট জোগাড় করলে তার উপর স্যালারি। কত সোজা! লোকে কি অশ্রাব্য ভাষায় গালাগাল করে। একজন কুৎসিত ইঙ্গিতে বলে, এসব না করে যাকে কল করেছে তার শয্যা সঙ্গিনী হলে আরও বেশি টাকা রোজগার করতে পারবে। এসব শুনেও খালি হাতে ফিরতে হয় দিনের শেষে, কারণ ক্লায়েন্ট জোগাড় করা সহজ নয় বলে। ফাল্গুনী ম্যানেজারকে বলেছিল। উনি হেসে উড়িয়ে দিয়ে বললেন, কাজে নামতে গেলে নার্ভ স্ট্রং করতে হবে। এসব ছেদো পাবলিকের কথায় মুষড়ে পড়লে হবে? পারেনি ফাল্গুনী। মনে হয়েছে নির্থক। কেউ কেন ফাল্গুনীর কথায় তার পুঁজি নিবেশ করবে একটা এমন সংস্থানে যার নিরাপত্তা তেমন নেই? তারপর কিছুদিন একটা জুয়েলারি শপে রোজ একটা সবুজ আর মাস্টার্ড কম্বিনেশনের পিওর সিল্ক পরে একটা ছোট হাত খোপা করে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। বের করে দেখাও ক্রেতার পছন্দের জিনিস, কিন্তু সেখানেও মন টিকল না। মালিক মুখে না বললেও মুখটা এমন করে রাখতো যেন ফাল্গুনীর জন্য ওনার খদ্দের কমে যাচ্ছে। ফাল্গুনী খেয়ালও করেছে সব কাস্টমার দীপাঞ্জনা নয়তো শ্রেয়ার কাছে ভিড় করত। বেশিরভাগ সময় ফাঁকাই দাঁড়িয়ে থাকতো ফাল্গুনী। বুঝতে পারতো ওদের রূপ জৌলুসে আকৃষ্ট হয়ে মানুষ সেদিকে যায়। বিবর্ণ মেয়েটার দিকে কারো যেন নজরই পড়ে না। এতে কারো দোষ দেখে না ফাল্গুনী, এটা স্বাভাবিক। আমাদের সবাইকে উজ্জ্বলতা টানে, বিবর্ণতা আড়ালেই রয়ে যায়। ফাল্গুনী সে চাকরিটা ছেড়ে এখন বেকার। একটা নিছক ভালো মানুষের যে কোনো দাম থাকে না।
ফাল্গুনী শান্ত নির্বিবাদী বাধ্যের, গুরুজনদের মেনে চলে কারো নিন্দা করতে পছন্দ করে না। নিজের কাজ নিয়ে থাকতে পছন্দ করে, কিন্তু এগুলো দিয়ে জীবনের চলন শক্তি বাড়ানো যায় না। ফাল্গুনী যদি ইঞ্জিনিয়ার বা MBA হতো, যদি মাস গেলে চাকরি করে লাখ টাকা ব্যাংকে রাখতে পারত, তবে হয়তো থাকতো না আজকের এই চরম নৈরাশ্য। ফাল্গুনী মামুলি BA পাস, বাড়ির অবস্থা অতি সাধারণ। মা গৃহবধূ, বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে মামুলি ক্লার্কের চাকরি করেন। সম্পত্তি বলতে ব্যাংকে জমানো অতি সামান্য টাকা, আর একটা খুব কম পুঁজির ইন্স্যুরেন্স পলিসি, আর আছে মুচিপাড়া লেনে একটা একতলা বাড়ি। বাড়িটা রিপেয়ার না হয়ে ক্রমশ ক্ষয়ে রোগগ্রস্ত রোগীর মতন হয়ে দাঁড়িয়েছে। ঘর মাত্র দুটো, একফালি মতন একটা বারান্দা, যার চাতালটার ফাটল দেখলে সদ্য প্রেমে আঘাত পাওয়া যে কেউ তার বেদনা ভুলে যাবে। বাড়িতে ফাল্গুনীর ভবিষ্যৎ বলতে সবাই বোঝে ওর একটা ভালো বিয়ে, কিন্তু আম্মা তা সমর্থন করে না। উনি জানেন রূপকথার গল্পে যা হয় তা বাস্তবে হয় না। একটা ভালো বিয়ের জন্য ভালো কিছু অন্তত থাকা দরকার। ফাল্গুনীর তা নেই। আর ফাল্গুনী চায় মা বাবার ইচ্ছেটা যেন বাস্তবের রূপ পায়। ফাল্গুনী চোখ বুজে দেখে ও গাড়ি থেকে নামছে। এই পাড়ায় ওকে সবাই তোয়াজ করে চলছে। ফাল্গুনী মা বাবার জন্য ব্যাগ ভর্তি জিনিস কিনে আনছে, কিন্তু কি করে? সে ভাবনাটা যে ভাবাই বৃথা, তাই কল্পনা সুখভোগে যেন পরম তৃপ্তি। কল্পনায় খুশিকে ডেকে আনা যায় ঠিকই, কিন্তু খুশি হওয়া যায় না। উল্টে মন যেন আরও ভারাক্রান্ত হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠতে শিবানী বললেন, আজ দক্ষিণেশ্বর মন্দির যাব বুড়ি, তুইও সঙ্গে চল। আম্মা খাটে বসে লিকার চা খাচ্ছিলেন। কিছুদিন হলো লিকার চা খাওয়া ধরেছে বুড়ি। এখন দুধ চা ঠিক তার সহ্য হচ্ছে না। চায়ে একটা তৃপ্তির চুমুক দিয়ে আম্মা বললেন, দক্ষিণেশ্বরে মানত করে কি কিছু হবে রে? ওরা কি আর আমাদের কথা শোনে? ওরা তাদের কথা রাখে যারা কথায় কথায় বেনারসি দিতে পারে। বুঝলি না? শিবানী বেশ বিরক্ত হলেন শাশুড়ির কথায়। ভ্রু কুঁচকে বললেন, তা কি বা করবো মা, তোমার মতন তো আর নিশ্চিন্তে কাপের পর কাপ চা নিয়ে বসে জ্ঞান দিতে পারবো না। একটা মাত্র মেয়ে, তার ভবিষ্যৎ নিয়ে ভাবা কি অন্যায়? ভবিষ্যৎ নিয়ে যে তোরা আগে ভাবিস না। ভাবতে যখন বসিস তখন আর করার কিছু থাকে না। মেয়েটাকে সেভাবে তৈরি করতিস, তা না করে খালি বিয়ে বিয়ে বিয়ে। শিবানী দীর্ঘশ্বাস ফেলে বললেন, জীবনটা কি আর ফেসবুকের গল্প মা? মেয়ে মানুষ করতে গেলে নয় টাকার জোর চাই, নয় মেধা। সবাই কি বিরাট মেধা নিয়ে জন্মায়? ফাল্গুনীর দৌড় কদ্দূর তা আমি জানি। ফাল্গুনী এর মাঝেই বাথরুম থেকে স্নান সেরে এসেছে। ভেজা চুল গামছায় বাঁধা। আলমারি খুলে কুর্তি বের করতে করতে শুনল মায়ের বক্তব্য। খারাপ লাগলো না। খারাপ হয়তো বা লাগতো যদি ফাল্গুনী জানতো সত্যি ওর দৌড় অনেক দূর। কিন্তু ফাল্গুনী জানে মা ঠিক বলছে। ফাল্গুনী যে ফাল্গুনী। আম্মা বললেন, মেয়ের বিয়েই কেন লক্ষ্য হবে আজকের দিনের মা বাপের? ও কিছু একটা কাজ করুক না, তবে লেখাপড়া শিখে কি লাভ যদি পরের ঘরে গিয়ে বাসনি মাজতে হয়? তো তার চেয়ে বাবা তুই দুবারই কাজই ধরে নে। কি বলছো কি তুমি মা? তোমার বংশের মেয়ে লোকের বাড়ি ঝি হবে? তা বিয়ে দিলেই বা কি হবে? কতটুকু সম্মান পাবে বিয়ের পর? সম্মান যখন পাবে তখন বুড়ি হয়ে যাবে, আবার নতুন করে তখন মান খোয়ানোর জন্য নিজেকে তৈরি করতে হবে। তুমি কি বলতে চাইছো আমরা তোমার সম্মান করি না? কথা অন্যদিকে মোড় নিচ্ছে বুঝতে পারল ফাল্গুনী। নিজের সাজগোজে আর অতিরিক্ত সময় না দিয়ে মায়ের হাত টেনে বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। রাস্তা জুড়ে শিবানী গজগজ করে গেলেন রেডিওর টিউনিং করার মতন করে। মন্দিরে পুজো দেওয়ার পর শিবানী আর ফাল্গুনী যখন পঞ্চবটিতে বসে একটু জিরোচ্ছেন, তখন কিছু লোকজনকে একই দিকে ছুটে যেতে দেখে দুজনেরই মনে প্রশ্ন জাগলো, এরা কোথায় যাচ্ছে আর কেনই বা যাচ্ছে? ফাল্গুনী উঠে গিয়ে কিছুটা যেতে দেখলো পঞ্চবটি থেকে বেরোতে যে রাস্তাটা, তার এক পাশে কিছু লোক ভিড় করে আছে। এক মোটাসোটা চেহারার ভদ্রমহিলা দুপা ছড়িয়ে রাস্তায় বসে পড়েছেন। তার সঙ্গে এক মাঝবয়সী মেয়ে, কাজের মেয়ে দেখে বোঝা যাচ্ছে। ভদ্রমহিলা ওই মেয়েটির বুকে এলিয়ে পড়েছেন। লোকজন ভিড় করে আছে, এক একজন এক একটা মত দিচ্ছে। হাওয়া করুন, হাওয়া। সোডা ওয়াটার হলে ভালো হতো। জল নেই, ওই তো সামনেই গঙ্গা, কেউ নিয়ে এলেই তো হয়। ফাল্গুনী কাছে গিয়ে দেখল কাজের মেয়েটি বেশ ভয় পেয়েছে। সে ব্যাকুলভাবে ডেকে চলেছে তার মালিককে, যদিও তাকে সে আদরের ডাকেই ডাকছে, দিদা, ও দিদা, কি হলো গো?
ফাল্গুনী বলল, আপনারা ভিড় করবেন না, একটু সরে দাঁড়ান প্লিজ, ওনার হাওয়া বাতাস লাগলে ভালো লাগবে। তারপর ব্যাগের থেকে একটা জলের বোতল বের করে কয়েক ঝাপটা দিতেই ভদ্রমহিলা নড়ে চড়ে বসলেন। ফাল্গুনী ওর হাতের ব্যাগটা দিয়ে কিছুক্ষণ হাওয়া করতে উনি যেন একটু সুস্থ বোধ করলেন। চোখ মেলে তাকিয়েছেন, মুখের নির্জীব ভাবটা কেটেছে। ফাল্গুনী বলল, আপনি উঠতে পারবেন না মন্দিরের কর্তৃপক্ষকে খবর দেব? কাজের মেয়েটি বলল, তাই দাও দিদি, আমার ফোনও যে জমা। আমরা গাড়ি নিয়ে এসেছি কিন্তু ড্রাইভারকে ডাকতে পারবো না, আমি দিদাকে একা ফেলে যাই কি করে? ভদ্রমহিলা ধীরে বললেন, আমি এখন ঠিক আছি ছবি। তখন হঠাৎ করে কেমন যেন মাথাটা ঘুরে গেল। ফাল্গুনী হাত ধরে ভদ্রমহিলাকে উঠতে সাহায্য করল। ভদ্রমহিলা উঠে দাঁড়ালেও হাঁটতে পারলেন না, ওনার পায়ের গোড়ালির কাছে মুচকে গেছে। ফাল্গুনী ভদ্রমহিলাকে শিবানী আর সেই কাজের মেয়ের জিম্মায় রেখে মন্দিরের অফিসে কথা বলে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করলো। তারপর ভদ্রমহিলাকে পার্কিং লট পর্যন্ত নিয়ে গিয়ে তাকে গাড়িতে উঠিয়ে দিল। মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো ভদ্রমহিলাকে। ফাল্গুনী কাছের একটা দোকান থেকে জলের বোতলও কিনে দিল ভদ্রমহিলাকে। ভদ্রমহিলা খুব খুশি হয়েছেন। গাড়িতে উঠে ফাল্গুনীর চিবুক ছুঁয়ে চুমু খেয়ে বললেন, আমার নাম মণিকুন্তলা, তোমার নাম কি মা? ফাল্গুনীর নাম বলতে উনি কাজের মেয়েটিকে নির্দেশ দিলেন যাতে ফাল্গুনীর নাম ঠিকানা সব লিখে নেওয়া হয়। তারপর বললেন, আজকের এই ব্যস্ত জীবনে কেউ তো কারোর দিকে চায় না, সেখানে তুমি একটা অচেনা বুড়ির জন্য এত করলে, তুমি কিন্তু সাধারণ নও মা। শিবানী কাছেই দাঁড়িয়েছিলেন। মেয়ের প্রশংসা শুনে উৎসাহী হয়ে বললেন, ওর অনেক গুণ দিদি, আজ পর্যন্ত কারো সঙ্গে মুখে মুখে তর্ক করেনি, যেমন শান্ত তেমন ডিউটিফুল মেয়ে আমার। ভদ্রমহিলা হেসে হেসে বললেন, বেশ বেশ। ফাল্গুনী অস্বস্তি বোধ করছিল। সংকোচে মাকে চাপা ধমক দিয়ে শুধু মাকে ডেকে মাকে যেন সতর্ক করতে চাইল। ভদ্রমহিলা হাসলেন, তারপর গাড়ি ধুলো উড়িয়ে চলে গেল। ফাল্গুনী সেদিকে চেয়ে রইল কিছুক্ষণ। এক এক সময় কাউকে দেখে তার পরিবৃত্ত সম্পর্কে একটা কল্পনার আস্তরণ তৈরি হয় আপনা আপনি। মণিকুন্তলার ফর্সা গায়ের রং, সুডৌল বাহু, চর্বি আর চামড়ার বার্ধক্যে একটা শৈথিল্য ভাব এসেছে, কিন্তু তা ফাল্গুনীর আম্মার মতন অমন দৈন্যতার রূপ নেয়নি তো। মণিকুন্তলার শরীরের বাঁধন বেশ আঁটোসাঁটো। শাড়ি পরেছে গুছিয়ে, পরিষ্কার সাদার ওপর নীল কারুকাজ করা তাঁতের শাড়ি। মাথার কাঁচা পাকা চুল পাতলা হয়ে এসেছে, তবু সুন্দর করে আঁচড়ে ছোট একটা খোপা করা। ভদ্রমহিলাকে দেখেই মনে হয় সম্ভ্রান্ত পরিবারের। কতটা ভালো আছেন উনি ওনার জীবনে। গাড়ি হাঁকিয়ে কাজের লোক নিয়ে মন্দিরে পুজো দিতে যখন এসেছেন, বাড়িতে নিশ্চয়ই প্রতাপ আছে। কে কে আছে ওনার বাড়িতে? সারাদিন কিভাবে কাটে ওনার? বাড়িতে কি অনেক চাকর বাকর আছে? দুবেলায় কি অনেক পাত পড়ে ওনার বাড়িতে? কল্পনায় ফাল্গুনী যেন দেখতে পাচ্ছিলেন মণিকুন্তলা একটা কাঠের চেয়ারে বসে বসে তদারকি করছেন, আর তার কথা মতন ছুটোছুটি করছে কিছু ব্যস্ত লোকজন। ওনাকে দেখে মনে হচ্ছিল ওনার বড় মায়া। হয়তো কারো দুঃখ দেখতে পারেন না, ফুটপাতে দিন যায় যাদের, সেরকম কিছু অভুক্ত দুঃখী মুখ। কিশোরী মা তার কোলে শিশু নিয়ে বসে, সামনে একটা শালপাতা, পাশে কণ্ঠা বের করা পৌরো, দু চোখে খিদা, কতগুলো ন্যাংটো ছেলে চোখে আসা। ওরা বসে পরপর। মণিকুন্তলা বলছেন, ওদিকে ওকে দে দেখি, ওকে এক হাতা গরম খিচুড়ি দে, ল্যাংচাগুলো দিতে থাক এবার। ও কি বুড়ো মানুষটা যে কিছুই খাচ্ছে না, ওনাকে এক হাতা ছ্যাঁচড়া দে না ভাই। অবান্তর মনে হলেও ফাল্গুনীর কিন্তু মনে হলো এসব চিত্র। ফাল্গুনী জানে না কেন, ও তো এই মন্দিরে মণিকুন্তলাকে ভিখারিদের কিছু খেতে দিতে কি পয়সা করে দিতেও দেখেনি। তবু মনে এলো এরকম একটা চিত্র। কোথাও না কোথাও মণিকুন্তলাকে যেন মনে হচ্ছিল রাজরানী, যে চাইলে অনেক কিছু দিতে পারে। হয়তো তার কারণ ফাল্গুনীর ওই সামান্য তৎপরতায় মণিকুন্তলার অমন প্রশংসা করা, যার সত্যতা সত্যিই আছে। বাড়ি ফিরে আম্মাকে বলতে ইচ্ছা করছিল মণিকুন্তলাকে নিয়ে ফাল্গুনীর ভাবনাগুলো, কিন্তু কেন যেন বলার স্পৃহাটা পেল না। ক্লান্তি আসছিল। কখনো কখনো মনের ভিতর চলতে থাকা অদ্ভুত চিত্রগুলোকে অন্যের সামনে তুলে ধরতে কেমন যেন বাধে। পাশে আম্মা শুয়ে রইল, বোঝা যাচ্ছে আম্মা ঘুমায়নি, কি ভাবছে কে জানে। তবু কিছু বলা গেল না। রাতের দিকে বোধহয় বৃষ্টি হয়েছিল, ঘুমের মধ্যে বোঝা যায়নি। এখন বাড়ির সামনের বারান্দা আর গেটের বাইরে রাস্তাটা শুকনো পাতার আদরে আহ্লাদি হয়ে রয়েছে। শিবানী বললেন, এবার কুকুরগুলো হাঁকতে আসবে।
ফাল্গুনি ঝাঁটা হাতে বেরিয়ে পড়ল। হাতে ঝাঁটা, পরনের ট্রাউজারটা হাঁটু বরাবর তুলেছে, কুর্তির হাতাও গুটিয়েছে কনুই পর্যন্ত। ঝাঁট দিয়ে পাতাগুলো জড়ো করছিল একপাশে। একটা ছোট স্তূপ তৈরিও হয়েছে। ঠিক তখনই গাড়ির ঘর ঘর শব্দ হতে সেদিকে চকিতে ফিরল ফাল্গুনি। কালকের সেই সাদা গাড়িটা, তবে কি মণিকুন্তলা? ফাল্গুনি অন্যমনস্কভাবে এগিয়ে গেল। গাড়ি থেমেছে ওদের গেটেরই সামনে, আর সেই গেট থেকে নামলেন মণিকুন্তলা আর কালকের সেই মেয়েটা। মণিকুন্তলা ঠিক দেখেছেন ফাল্গুনিকে। ওনার চোখে মুখে হাসি। ফাল্গুনি ঝাঁটা ফেলে দিয়ে ট্রাউজার নামাতে লাগলো। মণিকুন্তলা এগিয়ে এসেছেন গেট খুলতে খুলতে, বললেন, কিছু মনে করিস না রে মা, তোদের কিছু না জানিয়ে চলে এলুম। ফাল্গুনি বিব্রতভাবে হেসে বলল, খুব ভালো করেছেন মাসিমা, প্লিজ আসুন না। আসতে বললেও ফাল্গুনির ভিতর ভিতর একটা আতঙ্কের কম্পন হচ্ছে। আজ সকালে বেলা হয়েছে ঘুম থেকে উঠতে, এখনো ফাল্গুনির ঘরের বিছানা তোলা হয়নি। বারান্দায় এখনো বাসি কাপড় ডাই হয়ে আছে। মা সকালে উঠে কি আজ সেই রং ওঠা বাসন্তী শাড়িটা পরেছে? আর আমার চোখে বড্ড পিছুটি লেগে থাকে সকালের দিকে। আম্মাকে কি ভালো করে মুখ ধুয়েছে? বাবা নিশ্চয়ই গায়ে জামা দেয়নি, আর কালকের ময়লা পাজামাটাই পরে আছে। মণিকুন্তলা খপ করে হাত ধরলেন ফাল্গুনির, হেসে বললেন, তুই কালকে যা উপকার করলি রে মা। আমার হলো রোগের শরীর, একদিকে স্পন্ডালাইটিস, আবার হাই ব্লাড প্রেশার, অম্বলও আছে। কাল উপোস করেছিলুম, আমার আবার পুজো আচ্চার বড় বাতিক। বাড়িতে সেই জন্য সবাই বকাবকি করে। কাল মনে হয় স্পন্ডালাইটিস থেকে হুট করে মাথা ঘুরে গিয়েছিল। মণিকুন্তলার কথার মধ্যে ফাল্গুনি বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। ওর মনে হচ্ছিল একবার ছুটতে গিয়ে বিছানাটা তুলে গেলবার পয়লা বৈশাখে কেনা লাল ফুল ফুল চাদরটা পেতে এলে কেমন হতো। একবার মা আর আম্মাকে সজাগ করে দেওয়া যেত যদি। মণিকুন্তলা বললেন, তা তোদের বেশি বিরক্ত করব না, তোর জন্য কটা জিনিস এনেছিলাম রে মা, একটু যদি দিদার জিনিস কটা নিতিস। ব্যস্ত হয়ে ফাল্গুনি বলল, আপনি আগে ভিতরে এসে বসুন তো। ঘরে ঢুকে যাতে কোনো রকম বোটকা গন্ধ মণিকুন্তলা না পান, তাই ফাল্গুনি তাড়াতাড়ি করে ঘরের সব জানলা খুলে দিল। ওদের ঘরগুলো খুব ছোট ছোট, তার উপর জানলা বন্ধ থাকলে একটা বিশ্রী গন্ধ ছাড়ে। তা মানুষের শ্বাস প্রশ্বাস, ঘামের গন্ধ আর দেওয়ালের সোদা ভাব টেনে আনা এক মিশ্র উৎকট বাতাসের ধরে থাকার ফল। মণিকুন্তলাকে বসতে দেওয়ার জন্য ফাল্গুনি এক লাফে খাটে উঠে টপ টপ মশারির খুঁট খুলে বিছানার চাদরটা টেনে দিয়ে বলল, আপনি বসুন, আমি মাকে ডেকে আনি। মণিকুন্তলার মধ্যে কিন্তু কোনো অস্বস্তি বা তাচ্ছিল্য নেই। ওনার ভাব এমন যেন অনেক দিন বাদে কোনো আত্মীয়ের বাড়ি এসেছেন। শিবানী চা করে দিলেন। ওদের চায়ের কোয়ালিটি মোটেই ভালো না। লিকার চায়ের রংটা হয় কালো গোলা জলের মতন, স্বাদে তিতকুটে, আর গন্ধ কিছুই পাওয়া যায় না। মণিকুন্তলা তাই বেশ আহ্লাদ করে খেলেন। সঙ্গে খেলেন শিবানীর সকালের জলখাবারের জন্য করা একটা ছোট পাত্রে সুজি, তাতেও কাজু কিশমিশ কি দুধের বালাই নেই, জলে ফোটানো মুন্ডুর মতন একটা বস্তু। মণিকুন্তলা চামচ দিয়ে কেটে কেটে সেই মোহনভোগের এক্সরে এমনভাবে খেলেন যে ফাল্গুনির ইচ্ছে হচ্ছিল একটু চাখার। কথায় কথায় জানা গেল মণিকুন্তলার বাড়ি বালিগঞ্জে। পুরনো আমলের 3 তলা বাড়ি, 3 ছেলে 1 মেয়ে। ছেলেরা সকলেই সুপ্রতিষ্ঠিত। ছেলের বউরাও নানা কাজের সঙ্গে যুক্ত। নাতি নাতনিরা কেউ কেউ লেখাপড়া করছে, আর কারোর আবার পড়া শেষ হয়ে চাকরিতে ঢুকেছে। এমন উচ্চবিত্ত পরিবারের হয়ে মণিকুন্তলার ফাল্গুনিদের বাড়িতে এসে এতক্ষণ সময় কাটানোর হেতু কি শুধুই কৃতজ্ঞতা জ্ঞাপন না অন্য কিছু, তা বোঝা না গেলেও ফাল্গুনিরা আনন্দের সঙ্গে খেলো মণিকুন্তলার আনা সন্দেশ আর মিষ্টি দই। মিষ্টি দই চাটতে চাটতে আম্মা বলল, এরকম 2-4টে বুড়িকে রাস্তা থেকে তুলে গাড়িতে পুড়ে দিতে পারলেই তো সপ্তাহের 3টে দিন মিষ্টি আর সন্দেশ খাওয়া যায় রে বুড়ি। শিবানী বললেন, বেশ তো, এবার তুমি আর তোমার নাতনি মিলে রাস্তার মোড়ে মোড়ে বুড়ি ধরার জন্য জুটে যাও। তা বুদ্ধিটা মন্দ নয়, কি বল বুড়ি? ফাল্গুনি অন্যমনস্ক ছিল। ওদের সঙ্গে এই প্রথম এতটা উচ্চবিত্ত পরিবারের মেলামেশা। আম্মার কথায় ও শুধুই হাসল। মণিকুন্তলার ব্যবহার মনের ভিতর এমন ছাপ ফেলেছে যে মণিকুন্তলা চলেই আসছে মনের খিড়কি দিয়ে বারে বারে। বারে বারে আসা যাওয়াও শুরু হলো মণিকুন্তলার। সপ্তাহে 1 দিন অন্তত উনি আসেনি।
আজকাল শিবানী কিছু না কিছু আনিয়েও রাখেন মণিকুন্তলার জন্য। মানুষটা জমিয়ে আড্ডা দেন, আর ওনার কদম এতটাই শুভ যে ওনার আসার পরপরই যা কোনোদিনও হয়নি তাই হলো। ফাল্গুনের বাবার প্রমোশন হয়ে ওনার স্যালারি বাড়ল। শিবানীর বাবার বাড়ি বিক্রি বাটা হয়ে ভাই বোনেদের মধ্যে ভাগ হতে শিবানীর ভাগেও কিছু টাকা এলো। সে টাকায় ওরা ঠিক করেছিল বাড়ি সারাবে। সে কথা শুনে মণিকুন্তলা ওনার ব্যক্তিগত রাজমিস্ত্রিকে পাঠালেন। দরদাম কিছু কম করার জন্য একরকম ধমক ধামক দিয়েই তাকে রাজি করালেন। একতলা বাড়ি এর মধ্যে সারানো হলো। আবার মণিকুন্তলা জোর দিতে ফাল্গুনের বাবা অফিস থেকে কিছু টাকা লোন নিয়ে দোতলায় একটা ঘর, পায়খানা, বাথরুম আর ছোট্ট একটা কিচেন করিয়ে নিলেন। তাতে ভাড়া বসালে মাস গেলে একটা ইনকাম বাধা থাকবে, সে থেকে বাড়ির মেনটেনেন্স করা যাবে। তাই হলো। আর যতদিন বাড়ির কাজ চলল ততদিন মণিকুন্তলা ফোনে ফোনে খবর নিলেন রোজ। এখন বাড়ির কলি ফিরেছে, বারান্দায় গ্রিল বসেছে। বাড়ির ইটগুলো যেমন দাঁত খিচিয়ে বেরিয়েছিল ওগুলোতে পলেস্তারা লাগিয়ে নতুন রূপ দেওয়া হয়েছে। এখন বাড়িটাকে দূর থেকে দেখলে মনে হয় রোদের সঙ্গে হাসে আর মেঘের সঙ্গে নাচে। বাগানে কিছু গাছ লাগিয়েছে ফাল্গুনি। গেট থেকে ঢোকার মুখের সরু রাস্তাটার দুপাশে সাদা আর বেগুনি দোপাটি। বাগানের ভিতর দিকে কয়েকটা পাতাবাহার। এখন শিবানীর ইচ্ছে মণিকুন্তলা চাইলে একটা ভালো জায়গায় ফাল্গুনের একটা চাকরি ঠিক হয়ে যাবে। মাস গেলে মেয়ে যদি ন্যূনতম রোজগারও করে তবে তার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এদিকে ফাল্গুনির বাবার প্রমোশনের পর দামি চা পাতা, ঘি এগুলো মাসকাবাড়িতে আসছে। শিবানী রাঙা আলু দিয়ে পান্তুয়া করেছিলেন, তাই প্লেটে সাজিয়ে দিয়েছেন মণিকুন্তলাকে। ঘরে এখন উজ্জ্বল রং করা বিছানার নতুন চাদর, জানলা দরজার পালিশ ঝকঝকে, ঘরে লক্ষ্মীর শ্রী। হাতে প্লেট নিয়ে মণিকুন্তলা বললেন, একটা কথা বলি তোমাদের। শিবানী, ফাল্গুনি, আম্মা তিনজনই আগ্রহে তাকালেন। আম্মা প্রথম এই ভদ্রমহিলাকে গুরুত্ব না দিলেও ওনার আগমনের পর বাড়ির উন্নতির ব্যাপারটা উনি অস্বীকার করতে পারেন না। তাই মণিকুন্তলাকে তিনিও বিশেষ নজরে দেখতে শুরু করেছেন। ওদের কৌতূহলী দৃষ্টির দিকে চেয়ে মণিকুন্তলা এক ফালি হেসে বললেন, এমনভাবে দেখছো তোমরা যেন আমি এখনই কন বানেগা করোড়পতির উইনিং প্রাইজের কোশ্চেন করেছি। ওনার কথায় ওরা তিনজনে একসঙ্গে হেসে উঠল। মণিকুন্তলা বললেন, তোমার ফাল্গুনের বিয়ের কথা কিছু ভাবনি? কথাটায় ফাল্গুনের বুকের ভিতরটা ধম করে উঠল। বিয়ের সঙ্গে চলে আসে একটা অজ্ঞাত চেহারা, যে শুধু জন্মেছে কেবলই তারই জন্য। চলে আসে একটা অজ্ঞাত রোম্যান্স, অহেতুক প্রেম ভাব, একটা ঝলমলে ভবিষ্যৎ, নিজস্ব সংসার, একটা সুখী জীবনের প্রতিচ্ছবি খেলতে থাকে মানুষ পটে। কেউ একজন অতি চেনা, যার আহ্বান কেবল ভালোবাসার জন্য। শিবানীর গলার স্বর কাঁপছে। একটা ছোট চাকরির কথাই তো খুব ভয়ে ভয়ে মনের ভিতর লুকিয়ে রেখেছিল, সেখানে বিয়ের কথা বলছেন মণিকুন্তলা নিজে। কাপা গলায় শিবানী বলল, সে ভাবনায় যে ঘুম আসে না মাসিমা, আপনার কাছে কি আর লুকোবো? মেয়ে যে আমার দেখতে রূপসী নয়, তাই তো। মণিকুন্তলা ধমক দিয়ে বললেন, তোমরা সুন্দর কাকে বলো আমি বুঝি না বাপু। একটা সুন্দর শরীর থাকলেই কি সে সুন্দর হয়? আর তার মনটা যদি গ্যাজা আর বুঝে ভর্তি হয় তখন কি পারবে তাকে নিয়ে এক পাও চলতে? শোনো, আমার বড় ছেলের নাতি, ওর জন্য আমি ফাল্গুনিকে ভেবে রেখেছি। সে এতদিনে ব্যাঙ্গালোরে ছিল, এইবার কলকাতায় চাকরি নিয়ে আসছে। বিয়ের বয়স হয়েছে, দেখতে শুনতে ভালো। আমি বাড়িতে তোমাদের কথা বলেছি, বিনয় কাল বা পরশু ঘুরতে ঘুরতে নয় তোমাদের এখানে এসে ফাল্গুনিকে দেখে গেল। কি অসুবিধা আছে? শিবানী প্রায় কেঁদেই ফেলে এরকম গলায় বলল, মাসিমা, এ বিয়ে হলে আমি আপনার দাসী হয়ে থাকবো। দাসী নারে পাগলি, তখন আমরা বেয়ান হব। হাসতে হাসতে কথাটা বললেন মণিকুন্তলা। ফাল্গুনের বুকের ভিতর হাজার রঙিন প্রজাপতি তখন ডানা মেলে উড়ে চলেছে, কিন্তু প্রজাপতির রং মথের বিবর্ণতার রূপ নিতে বেশি সময় নিল না। বিনয়ের সুপুরুষ চেহারা, মাথা ভর্তি ঝাঁকড়া লম্বা লম্বা চুল, চওড়া কাঁধ, বলিষ্ঠ পেশির সুদর্শন পুরুষ। ফাল্গুনির অবাক লাগলো ওকে দেখে। মনে হলো ওর জন্য মণিকুন্তলা একে বাঁচল কি করে। মণিকুন্তলা কি এতটাই ভালোবাসেন ফাল্গুনিকে যে ওর খামতিগুলো ওনার চোখে পড়ে না? বিনয় মুখ গোমড়া করে, মুখ গোজ করে বসে রইল। একটা মিষ্টি দাঁতে কাটল না। এক কাপ চা কি এক গ্লাস জলও ছুঁয়ে দেখল না। ফাল্গুনি বসে রইল মাথা নিচু
করে। বেশ কিছুক্ষণ পর বিনয় বলল, জানি না কি দেখে ঠাম্মা আমায় এখানে পাঠিয়েছে। আসলে আমার ধাঁচটা ঠাম্মা জানে না। যা গিয়ে আপনাদের সময় নষ্ট করলাম, সেজন্য দুঃখিত। কথাগুলো চরম বিরক্তিতে বিনয় বলল, আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উঠে চলে গেল। বাড়িতে চলতে থাকলো বিস্তর সমালোচনা। বিনয় যে অহংকারী আর অভদ্র তা বোঝাই গেল, কিন্তু ওর এই স্বভাব জানা সত্ত্বেও মণিকুন্তলা কি করে ওকে এখানে পাঠালেন? মণিকুন্তলা যেন ইচ্ছে করে এরকম করলেন, কি জানি কোন অপমানের বদলা নিলেন উনি। কোন গোপন রাগ পুষে রেখেছিলেন এতদিন ধরে। অপেক্ষায় ছিলেন হয়তো সুযোগের, হয়তো নাতির মাধ্যমে বোঝাতে চাইছিলেন ওদের স্ট্যাটাসের ফারাক। কিন্তু এত বিরূপতার মধ্যেও ফাল্গুনী বিপরীত চিন্তার ধারায় বইতে পারল না। মনে হলো কি হয়েছে, কত লোকই তো এসে খারিজ করে যায়, নয় আরেকজন করলো। এতে মণিকুন্তলার কি দোষ? এ তো ফাল্গুনীর নিয়তির লিখন। কিছুদিন মণিকুন্তলাকে এড়িয়ে এড়িয়ে চলা হলো। ওনার ফোন এলে ছাড়া ছাড়া কথা বলা হলো। মণিকুন্তলাও যেন আর এবারই মুখ্য হওয়ার সাহস হারালেন। ফাল্গুনীর খারাপ লাগে। নয় বা নাই হলো ফাল্গুনীর বিয়ে, কিন্তু একটা মানুষের সঙ্গে সম্পর্ক তা বলে কেন নষ্ট হবে? ইদানিং একটা ক্লাস 6-এর ছেলেকে বাড়ি গিয়ে পড়াতে যায় ফাল্গুনী। পড়িয়ে বাড়ি ফিরছিল। ছেলেটার মাথা ভালো, কিন্তু খুব অবাধ্য। বাড়ির লোক চরম আশকারা দেয়। তাদের মতে ছেলেকে বকাঝকা করলে তার মানসিক বিকাশ থেমে যাবে, তাই তাকে তার মতন বাড়তে দেওয়াই শ্রেয়। ফাল্গুনী ভাবে একটা ভালো জাতের গাছকেও যদি কাটাই ছাঁটাই না করে তবে তো তারও বৃদ্ধি থেমে যাবে। তবে শাসন ছাড়া মানুষের বাচ্চা মানুষ হবে কি করে? এই সময় সেই অতি পরিচিত সাদা গাড়িখানা এসে দাঁড়ালো ফাল্গুনীর সামনে। ফাল্গুনীর কিছু ঠিক মতন বোঝার আগেই গাড়ি থেকে নেমে এলেন মণিকুন্তলা। কাচুমাচু মুখে বললেন, আমার ওপর তোরা সবাই খুব রেগে আছিস বল? বিনয় বাড়ি এসে পর্যন্ত আমার সঙ্গে আর দেখা পর্যন্ত করেনি। আমি কি করে বুঝবো বল যে একটা শিক্ষিত ছেলে হয়ে? মণিকুন্তলার কথার মাঝেই গাড়ি থেকে নেমে এলো মধ্যম উচ্চতার এক যুবক। গায়ের রং চোখে লাগার মতন ফর্সা, মুখ চোখ উজ্জ্বল, তুতের ওপর সাদা চেক শার্ট আর সাদা প্যান্ট। এগিয়ে আসছে ওদের দিকেই। বলল, কি হলো কি মাম্মাম? এভাবে বাসের মতন সব স্টপেজে নেমে নেমে যেতে হবে বুঝি? মণিকুন্তলার চোখে জল এসে গিয়েছিল। চোখ মুছে সেই যুবকের দিকে ফিরে বললেন, এ আমার আরেক নাতনি, আয় পরিচয় করিয়ে দিই। সে মণিকুন্তলার পরিচয়ের অপেক্ষা না করেই এগিয়ে এসে বলল, সারা শহর জুড়ে এত নাতি নাতনি ছড়িয়ে রেখেছ বুড়ি, তুমি মরলে যে তোমার সম্পত্তির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। হায়, আমি শায়ক মজুমদার, আর আপনার শুভ নাম? ফাল্গুনী আচমকা এই আগন্তুকের আগমন ও তার সাবলীল বাচনভঙ্গিতে একটু থতমত খেল। গলার স্বরের কম্পনে তা হয়তো খানিকটা টেরও পেল সম্মুখবর্তী। ছেলেটার ব্যবহারের সাবলীলতা হয়তো প্রশ্রয় দিল মণিকুন্তলার আত্মবিশ্বাসকে। তিনি একটা আবদার করে ফেললেন ফাল্গুনীর কাছে। খপ করে ওর হাত ধরে মিনতির সুরে বললেন, তোকে কিন্তু আমার একটা কথা রাখতেই হবে মা। কাল আমার বাড়িতে পূর্ণিমার ব্রত, সিন্নি দিচ্ছি, তুই আসবি, কথা দে। তুই না এলে আমার পুজো সম্পূর্ণ হবে না। বিশ্বাস কর ফাল্গুনী, আমি রাতে ঘুমোতে পারি না। রোজ তোর মুখ মনে পড়তেই চোখ ভিজে আসে। ড্রাইভারটাকে বলি ওদের খোঁজ নিবি। ওর মুখেই শুনলুম তুই এদিকে আসিস, তাই আজ সুযোগ পেয়ে এদিকে এসেছিলুম। আর দেখ কি ভাগ্য, কেমন দেখা হয়ে গেল। শায়ক নামের যুবকটি বলল, আমাকে জীবনে কেউ এত তোষামত করে না। মেয়ে হয়ে জন্মানো সত্যিই ভাগ্যের। মণিকুন্তলা হেসে ফেললেন ওর কথায়। শায়কের পিঠে আলতো কিল বসিয়ে বললেন, বিচ্ছু একটা, জানিস ফাল্গুনী, এ আমার মেয়ের ঘরের নাতি, বিনয়ের থেকে বছর দুয়েকের ছোট। এ বছর নতুন চাকরিতে ঢুকেছে, এই সল্টলেকেই অফিসর। ফাল্গুনী সৌজন্যতার হাসি হাসলো। ওরা গাড়িতে লিফট দিতে চাইল বারবার। ফাল্গুনী রাজি হলো না। পুরো উল্টো পথ, কি দরকার? কিন্তু নিমন্ত্রণ রক্ষার ব্যাপারে অরাজি হওয়া গেল না। বাড়িতেও সকলে রাগ থিতিয়েছে। আর ফাল্গুনীর কাছে মণিকুন্তলার সিক্ত চোখের অনুতাপের কাহিনী শুনে বাকিদেরও মন ভিজেছে। যাকে বেশি ভালোবাসা তার ওপর জোর বেশি, যার ওপর জোর বেশি তার ওপর ভরসাও বেশি। আর এরকম বিশ্বস্ত কারো কাছে আঘাত পেলে প্রথম আক্রোশটা তার ওপরেই গিয়ে পড়ে। এক্ষেত্রে মণিকুন্তলার ওপরও সবার বিরাগ পোষণের পিছনে ছিল তার প্রতি ভালোবাসা ও তার বুদ্ধির ওপর আস্থা। কিন্তু ভালোবাসার মানুষের ওপর কতদিনই বা বিরূপ থাকা যায়? বাড়ির ছেলেমেয়েরা যদি বড়দের আশানুরূপ আচরণ না করে, তার জন্য তো আর তাদের দায়ী করা যায় না। তাই বাড়ি থেকে বলা হলো, নয় ঘুরেই আসুক ফাল্গুনী। যদিও বারণ করলেন আম্মা, বললেন, কি দরকার রে বুড়ি, যা গেছে তা গেছে। উনি প্রয়োজন মনে করলে এ বাড়ি আসুন না, কিন্তু তুই যাবি, ওর বাড়ির লোক কেমন তা কি আর জানিস?
ফাল্গুনের মন চাইছিল যেতে। মণিকুন্তলা ওকে একান্তভাবে অনুরোধ করেছে যাওয়ার জন্য। সেখানে না গেলে উনি কি মনে করবেন? আর ফাল্গুনের কি এইটুকু সাহস নেই যে ও বিপরীত পরিস্থিতিতে নিজেকে ধরে রাখবে? তাছাড়া কে কি বা বলবে? ফাল্গুনির সঙ্গে কারো তো পরিচয় নেই যে ওরা আক্রোশ পুষে রাখবে ওর জন্য। মণিকুন্তলা যদি ফাল্গুনির যাওয়ায় শান্তি পান তবে ফাল্গুনি যাবে, নিশ্চয়ই যাবে। যাওয়ার পর যদিও বাড়ির পরিবেশ সেই কল্পনার চিত্রর সঙ্গে মিল খেল না। বাড়িখানা লম্বাটে ধরনের, পুরনো এবং তিনতলা। বাইরে কিছু লোকজন বসেছিল। পুজো বলে অনেক লোকের যাতায়াত। দরজা খোলাই রয়েছে, কাউকেই বাড়িতে ঢোকার জন্য কৈফিয়ত দিতে হচ্ছে না। মণিকুন্তলার কথা মতন ফাল্গুনি সিঁড়ি বেয়ে ছাদে উঠতে লাগলো। সিঁড়িটা খাড়া, সরু, মনে হচ্ছে দুপাশ থেকে চেপে ধরেছে। বাড়ির লোকজনের কলর কলর শোনা যাচ্ছে, কারো কথাই স্পষ্টভাবে কিছুই বোঝা যাচ্ছে না। মেঝেগুলো লাল সিমেন্ট করা, ঘরের দেওয়ালগুলো প্লেন চুনকাম করা। তিন তলাটা একটু অন্য রকম, মেঝে মোজাইক করা, দেওয়ালের রং উজ্জ্বল ও ডিসটেম্পারের। বেশ আলো বাতাস আছে এখানে। ছাদে ওঠার সিঁড়ির মুখে ফাল্গুনি মুখোমুখি হলো বিনয় আর সায়কের সঙ্গে। দুজনে আগে পিছে সিঁড়ি দিয়ে নামছিল। বিনয়ের মুখের বিরক্তি ফাল্গুনিকে মনে করালো বুঝি কেউ এক টানে চেয়ার থেকে মেঝেতে বসিয়ে দিল। বিনয় কি ভাবলো ফাল্গুনি জোর করে কিংবা গায়ে পড়ে ভাব করতে এসেছে ওর সঙ্গে? কিন্তু এমন একটা জায়গায় দেখা যে দুজনের একজন পিছিয়ে না গেলে কেউ এগোতে পারবে না। বিনয় পিছোতে নারাজ, ও যেন ফাল্গুনিকে গুঁতো মেরেই বেরিয়ে যাবে এমন ভঙ্গিতে এগোলো। ফাল্গুনি অগত্যা পিছলো। সায়ক কিছুটা পেছনে ছিল। হেসে বলল, আরে আসা হলো তবে, আসুন, উপরে মাম্মাম আছে। বিনয় ঘাড় ঘুরিয়ে একবার সায়ককে দেখে সিঁড়ি দিয়ে নেমে গেল। ছাদে শামিয়ানা টাঙিয়ে পুজো হচ্ছে। ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন জোরে জোরে। হোম হবে তাই এক ছোকরা পুরোহিত যজ্ঞের কাঠ সাজাচ্ছে। কয়েকজন মহিলা গোল করে বসে, একজন মুখ গুজে ফল কাটছে আর দুজন গামলায় আটা চিনি মেপে মেপে রাখছে। একটা চৌকির ওপর বসেছিলেন মণিকুন্তলা। ফাল্গুনিকে দেখে আনন্দোজ্জ্বল মুখে চোখের ইশারায় কাছে ডাকলেন। ফাল্গুনি কাছে যেতে ওর চিবুক ধরে আদর করে গলা নামিয়ে বললেন, বিশ্বাস কর, আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। ফাল্গুনি পাশে বসেছে। একে একে লোকজন আসছে, তাদের বসার জন্য চেয়ার পেতে দিচ্ছেন এক মাঝবয়সী লোক। কতগুলো ছোট ছেলে মেয়ে হুটোপাটি করার জন্য বকা খেলো ওপাশ থেকে কারো কাছে। সবাই কাজে ব্যস্ত, কেউ ফাল্গুনির প্রতি বিন্দুমাত্র আগ্রহী নয়। এটা দেখে ফাল্গুনি স্বাচ্ছন্দ্য বোধ করলো। এখন যদি ওর দিকে আর চোখে তাকিয়ে সবাই ফিসফাস করতো তবে হয়তো আড়ষ্ট হতে হতো ওকে। একটা সময় সায়কের দিকে চোখ পড়তে দেখলো ও ওর দিকেই তাকিয়ে আছে। ফাল্গুনির সঙ্গে চোখাচোখি হতে ও ঝট করে চোখ সরিয়ে নিল। ফাল্গুনির বুকটাও ধক করে উঠল। পুজোর সময় যখন সবাই অঞ্জলি দিচ্ছে তখন হঠাৎই সায়কের দিকে তাকাতে ফাল্গুনি চমকালো এক প্রস্থ। হাতে একখানা গাঁদা ফুল, তা ছুটতে যাচ্ছিল ওর দিকেই। সায়ক আর ওর মাঝের দূরত্ব বেশি নয়, দুজন মাঝখানে দাঁড়িয়ে ওদের। ফাল্গুনি দেখে ফেলতে ও মুচকি হাসলো। ছেলেটা কি পাগল নাকি মনে হলো ফাল্গুনির। তারপর ভাবলো এবার বেরিয়ে পড়াই ভালো। কিন্তু প্রসাদ না খাইয়ে মণিকুন্তলা ছাড়বেন না। থালা সাজিয়ে প্রসাদ খেতে দিয়ে উনি কোথাও গায়েব হলেন। ফাল্গুনি উকিঝুঁকি দিয়েও তার হদিশ পেল না। কাগজের থালায় সাজানো কাটা ফল। ফাল্গুনি একটা আঙুর মুখে দিয়েছে আর তখনই পাশে এসে ধপ করে বসলো সায়ক। ফাল্গুনির প্লেট থেকে একটা খেজুর তুলে নিয়ে বলল, খেজুরটা আমি এনেছি, তাই চেক করে দেখলাম কেমন। তারপর মুচকি হাসি। ফাল্গুনি কিছু বলল না। হয়তো এভাবে দুজনের মাঝে আরও কিছু ছেঁড়া ছেঁড়া কথা বা লঘু মস্করা হতো, কিন্তু তার হলো না। ফাল্গুনি যে চৌকিতে বসেছিল তার পিছনে ওরা যে প্যান্ডেল করেছে তার দেওয়াল, ওই কাপড়ের পার্টিশনের বাইরে হয়তো আজকের দুপুরের খাওয়ার জন্য আয়োজন চলছিল। একটু আগে ওখান থেকে ডেকচি করার মতন বড় বড় বাসন কোসন রাখার আওয়াজ পাওয়া যাচ্ছিল। এখন ভেসে আসছে মুগ ডালের গন্ধ, আর তার সঙ্গে ভেসে এলো দুই নারীর কণ্ঠস্বর। বুড়ি মাগি ওই বস্তির মেয়েটাকে বাড়ি পর্যন্ত ডেকে এনেছে। কি সাহস, কি সাহস! ছেলে নাতি কাউকে ভয় নেই মাগির। হবে না, শ্বশুর পুরো বাড়ি তার নামে করে গেছেন। মোটা টাকার পলিসিও বজ্জাতের গরম হবে না। আর এ মেয়েও কম নির্লজ্জ নয়। বিনয় ওভাবে বারণ করে আসার পর আবার কেউ বাড়ি অবধি আসে। মাগি জুটিয়েছে আরেক মাগিকে। ফাল্গুনি সারা শরীর গুলিয়ে উঠল। গলা দিয়ে ঠেলে বেরিয়ে আসতে চাইল একটু আগের গলাধকৃত এদের হাতের মাখা সিন্নি। গলার কাছটা নোনতা নোনতা লাগছে, জ্বালা করছে নাগের ডগা।
গরম ভাব বেরোচ্ছে দু কান দিয়ে। ও প্লেটটা নিচে নামিয়ে উঠে পড়ল। সায়ক অবাক হয়ে বলল, আরে কোথায় যাচ্ছেন? প্রসাদ ফেলে কেউ যায়? ওর দিকে একবার শুধু ফিরে তাকালো ফাল্গুনি, কিন্তু আর দাঁড়াবার ক্ষমতা নেই। সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামলো ফাল্গুনি। ছুটছে, মাথার ওপর আগুনের গোলাটা নিয়ে রাস্তার ওপর ছুটছে ফাল্গুনি। পিছনে পিছনে ছুটে আসছিল সায়ক। হঠাৎ হাত টেনে ধরলো মেয়েটার। ফাল্গুনি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলল, কি চাই কি আপনার? আমি কি কুমতলব এসেছিলাম এখানে? ছি! সায়ক হাঁপাচ্ছে। ফাল্গুনির আগে থরথর করে কাঁপছে। সায়ক ঢোক গিলে বলল, কিছু বুঝতে পারছি না, প্লিজ এক্সপ্লেন করুন। এক্সপ্লেনেশনটা আপনি আপনার বাড়ির লোকেদের জিজ্ঞেস করবেন। ফাল্গুনি হাঁটা দিল। বাড়ি ফিরে কদিন পড়ে রইল অবসাদে। এসব কথা কাউকে বলতে পারিনি, বলা মানে আবার ওই অপমানের মধ্যে দিয়ে যাওয়া। ফাল্গুনি আর পারছিল না। সকালে উঠে ভোরে টাটকা হাওয়ায় পায়চারি করতে করতে ফাল্গুনি অবসাদ থেকে মুক্তি পেতে চাইছিল। খালি পায়ে ঘাসের ওপর হাঁটা নাকি ভালো? ফাল্গুনির পায়ে চটি নেই, চুল আলু থালু। সামনে রাস্তায় বিছিয়ে রয়েছে সজনে ফুল। ঝুঁকে সে ফুল কুড়োচ্ছিল ফাল্গুনি, আর তখনই একজোড়া বুট পরা পা এসে থামলো ওর চোখের সামনে। ফাল্গুনি মুখ তুলে দেখে সায়ক। মুখ চোখ বসা, গালে দাড়ি, চোখ লাল। ফাল্গুনি অবাক হয়েছে, তার সঙ্গে বেড়ে গেছে হার্টবিট। সায়ক বলল, আমি মাম্মামকে সব বলেছি, কিন্তু আপনি কেন ওভাবে চলে এলেন এ ব্যাখ্যা কেউ দিতে না পারলেও মাম্মাম কি বুঝলেন জানি না। মাম্মাম ও বাড়ি আপনার নামে দানপত্র করে দিয়েছেন, আর ওনার 30 লাখের একটা এফডি ছিল যা 2 দিন আগে ম্যাচিওর হয়েছে, তাও আপনার নামে করে দিয়েছেন। আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাকে জানানোর আর কাগজপত্র হ্যান্ড ওভার করার। প্রায় আতকে উঠে ফাল্গুনি বলল, না, কিছুতেই না, আমি এসব নিতে পারবো না। দিদার সঙ্গে আজই ফোনে কথা বলবো। আর তার উপায় নেই ফাল্গুনি, আপনার সঙ্গে বহুবার ফোনে যোগাযোগের চেষ্টা করেছি, আপনি ফোন ধরেননি। মাম্মাম কাল রাতে সব শেষ। সায়ক ফাল্গুনির হাতটা টেনে কতগুলো কাগজ ধরিয়ে বলল, একজন উকিল হয়তো আসবেন, যা যা দরকার উনি সব বলে দেবেন, আমি চলি। সায়ক হাঁটা দিল। অপশ্রিয়মান সায়কের দিকে স্তব্ধ দৃষ্টিতে চেয়ে রইল ফাল্গুনি। কুয়াশার আড়ালে সায়ক ঢাকা পড়ল। রোদের ঝুরঝুরে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে ফাল্গুনির আলু থালু চুল। নাকে আসছে সজনে ফুলের গন্ধ, চোখে ভাসছে সেই চিত্র। মণিকুন্তলা কাঠের চেয়ারে বসে তদারকিতে ব্যস্ত নারায়ণ সেবায়। ফাল্গুনি অঝরে কেঁদে চলল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।